আচ্ছা, আমরা আজকে নতুন একটা টপিক করবো, সেটা হচ্ছে ধারকত্ব। ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স এই জিনিসটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই পি। ঠিক আছে, তাহলে এককটা দেখো কি আসে। কিউ এর একক হচ্ছে কুলম্ব এবং বিভবের একক হচ্ছে ভোল্ট। সো এককটা আসে হচ্ছে কুলম্ব পার ভোল্ট। যে জিনিসটাকে লেখা যায় হচ্ছে ফ্যারাডেও লেখা যায়। ঠিক আছে, একক হচ্ছে আমার এইটা, কুলম্ব পার ভোল্ট বা হচ্ছে ফ্যারাডে। আচ্ছা, এখন সূত্র আর হচ্ছে একক কি এটা তো আমরা বুঝলাম। এখন আমরা একটু মানে ধারকত্ব দ্বারা কি বোঝায় এটা আমরা একটু দেখি। দেখো নিচে যেটা আমরা কিন্তু যখন কোনো একটা সংজ্ঞা দেই, যেমন পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, যখন সংজ্ঞা দিই তখন কিন্তু আমরা নিচের যে টার্মটা এটা কিন্তু আমরা এক হিসাবে কনসিডার করে দেন সংজ্ঞা দিই। একক ক্ষেত্রফলে লম্বভাবে যতটুকু বল প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় হচ্ছে প্রেসার। ঠিক আছে, নিচের টানটাকে আমরা এক একক ধরে নিয়েছি। একইভাবে ধারকত্ব সংজ্ঞাটা আমরা এইভাবে দিব যে আহ, যে পরিমাণ চার্জ দিলে যে পরিমাণ চার্জ দিলে এক একক বিভব বা বিভব পার্থক্য বজায় থাকে তাকে ধারকত্ব বলে। তো বলে, আশা করি এটা বুঝছো আর কি। দেখো যতটুকু চার্জ দিলে নিচে বা ভোল্ট এক একক বজায় থাকে তাকে বলা হয় হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, তো সংজ্ঞাটাও আশা করি সূত্র থেকে সংজ্ঞাটা আমরা বুঝছি। আচ্ছা, এখন আমরা একটু দেখবো গোলকের ধারকত্ব। একটু বাম পাশে লিখি আমি, গোলকের ধারকত্ব। গোলকের ধারকত্ব এটাও সেম, এই সূত্র থেকেই আসবে। আমার সূত্রটা সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। এটাকে তুমি মাদার ইকুয়েশন হিসেবে কনসিডার করতে পারো, সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখন দেখো গোলকের ক্ষেত্রে কিন্তু বিভবের কিন্তু আমরা একটা সূত্র জানি। ব্যাসার্ধটা যদি হয় আর গোলকের, তাহলে বিভব হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইড বাই আর। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ এবং কিউ হচ্ছে তার টোটাল চার্জ। ঠিক আছে, সো এইখানে আমি বিভবের জায়গায় এই সূত্রটা আমি বসাবো। কিউ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, সো আমি যদি একটু এখন সামনে আগাই, কিউ ইনটু 4 পাই এপসিলন নট কে ইনটু আর ডিভাইডেড বাই কিউ। কিউ কিউ ক্যান্সেলড আউট, আমার সূত্র আসে 4 পাই এপসিলন নট কে ইনটু আর। তার মানে গোলকের ধারকত্বের ক্ষেত্রে আমার সূত্রটা হবে সি ইকুয়ালস টু 4 পাই এপসিলন নট কে ইনটু আর। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা গোলকের ধারকত্বের একটা সূত্র দেখলাম। আমরা কিন্তু আমাদের এই যে মাদার ইকুয়েশন বা একদম মেইন যে সূত্র, ওইখান থেকে কিন্তু এই সূত্রটা পাইছি, গোলকের ধারকত্বের সূত্র। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা একটা ম্যাথ করব। যেমন আমাকে যদি বলে যে পৃথিবীর ধারকত্ব বের করো, পৃথিবীর ধারকত্ব কত বা ক্যাপাসিট্যান্স কত, ধারকত্ব কত। দেখো পৃথিবীকে কিন্তু আমরা একটা গোলক হিসেবে কনসিডার করতে পারি। তাহলে পৃথিবীর ধারকত্ব যখন আমি বের করতে চাইবো, তখন কিন্তু ওইটাকে আমরা গোলকের ধারকত্ব সূত্রে ইউজ করব। তাহলে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট কে ইনটু আর। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, 4 পাই এপসাইলন নট এর মান কিন্তু আমরা জানি। এপসাইলন নট এর মান হচ্ছে, ডান পাশে আমি লিখি, 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, ইনটু 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এবং বায়ু, আমরা আমাদের যেহেতু পৃথিবী বলছে, তাহলে আমরা বায়ুকেই ধরে নিব যে কে হচ্ছে পরবর্তী ধ্রুবক। তো এখানে কে এর মানটা হচ্ছে 1 ইনটু আর। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেহেতু পৃথিবীটা একটা গোলক এবং এর ব্যাসার্ধ আমরা জানি 6400, 6400 এত কিলোমিটার। বাট আমার কিন্তু সব এসআই তে বসাইছি, তার মানে আমার এটাকে কিলোমিটার রাখলে হবে না, আমার এটাকে মিটারে নিতে হবে। ইনটু 10 টু দি পাওয়ার 4 কিউব, 1 কিলোমিটার 1000 মিটার। তো এখান থেকে যদি আমি করি, তাহলে আমার অ্যান্সারটা আসলে আমার এই লেখা আছে। প্রশ্ন হচ্ছে 7.1208
7.1208 ইন্টু 10⁻⁴ 10⁻⁴ ফ্যারাডে লিখলাম। আমি চাইলে এখানে কুলম্ব পার ভোল্টও লিখতে পারতাম। এই ফ্যারাডের জায়গায় আমি চাইলে কুলম্ব পার ভোল্টও লিখতে পারতাম। কেন? কারণ ক্যাপাসিট্যান্সের আমরা দেখছি একক দুইটাই হয়, কুলম্ব পার ভোল্ট বা ফ্যারাডে। কুলম্ব পার ভোল্ট কে হচ্ছে ফ্যারাডে বলে, তো ফ্যারাডে লেখা যা কথা কুলম্ব পার ভোল্ট লেখা একই কথা। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এপসাইলন নট আমরা যে মানটা লিখলাম 8.8 × 10⁻12, আমাকে যদি বলে যে এপসাইলন নটের এককটা কি হবে, ঠিক আছে, এককটা কি হবে? এখন একক কখনো মুখস্থ করা জিনিস না। আমি যদি কোনো একটা সূত্র জানি, সেই সূত্র থেকে আমি হচ্ছে একটা বের করতেই পারবো। এই ম্যাথটা আশা করি বুঝা গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কনসার্ন হচ্ছে এপসাইলন নটের এককটা বের করা। যদি এটা টপিকের বাইরে, তো আমরা হচ্ছে এপসাইলন নটের এককটা হচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু একটা সূত্র জানি, F = 1/4πε0k ইনটু Q1 ইনটু Q2 ডিভাইড বাই d²। যদি দুইটা চার্জ থাকে, একটা যদি হয় Q1 একটা যদি হয় Q2, একটা মাঝখানে ডিসটেন্স যদি হয় হচ্ছে d, তাহলে তারা যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে ওটার মান হচ্ছে F। F = 1/4πε0k ইনটু Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই d²। ওকে, এখন দেখো আমার যেহেতু এপসাইলন নটের এককটা লাগবে, সো আমি এপসাইলন নট কে বামে নিয়ে যাব এবং f কে নিচে নিয়ে আসবো। 1/4πf k ইনটু Q1 ইনটু Q2 ডিভাইডেড বাই d²। এখন এই জিনিসটার একক যা, ওইটাই হচ্ছে এপসাইলন নটের একক। দেখো 4π এর কিন্তু কোনো একক নাই, একটা আসে k এরও কোনো একক নাই, যেহেতু k হচ্ছে একটা ধ্রুবক, তাহলে একক আছে কিসের? একক আছে হচ্ছে f এর। f এর একক হচ্ছে, যেহেতু বল, সো একক হবে হচ্ছে নিউটন। এবং এইখানে দেখো ডি এর একক হচ্ছে মিটার, d² আছে, তার মানে এটার একক হবে হচ্ছে মিটার স্কয়ার। এবং উপরে দেখো দেখো দুইটা চার্জ এর গুণফল আছে, একটা চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে দুইটা চার্জের গুণফল হবে হচ্ছে কুলম্ব স্কয়ার। এটা আসলে হচ্ছে কুলম্ব স্কয়ার। সো এখন দেখো তুমি যদি বসাও এখানে, তাহলে আসে হচ্ছে কুলম্ব স্কয়ার, নিউটন যদি নিচে আছে, নিউটন ইনভার্স m²-2। এইটাই হচ্ছে এপসাইলন নটের একক। ঠিক আছে, একক মুখস্থ করার কিছুই নাই। আমি যদি কোনো একটা সূত্র জানি এবং ওই সূত্রে যদি ওই টার্মটা থাকে যেটা আমি একক বের করতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমি ওই জিনিসটার একক হচ্ছে খুব সহজে হচ্ছে বের করতে পারবো। দেখো এই হচ্ছে একটা প্রসেস আমার একক বের করার। সো আমি দেখাইলাম যে এপসাইলন নটের একক কি। তাহলে এপসাইলন নটের একক হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স ইনটু m⁻⁻2 বা নিউটন⁻1 ইনটু m⁻⁻2। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আরেকটা নতুন একটা টপিকে যাব, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। টপিকের নাম হচ্ছে সমান্তরাল পাত ধারক। এই ধারকদের ভিতরে আর কি, বাট টপিকটা হচ্ছে নাম হচ্ছে সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারকের ধারকত্র বের করবো। আগে আমরা বুঝি যে সমান্তরাল পাত ধারক মানে জিনিসটা কি। একটা পাত, আচ্ছা আরেকটা পাত, ওকে মুছে দিই। ওকে, এই হচ্ছে আমার দুইটা পাত, তারা সমান্তরালে আছে এবং তাদের ক্ষেত্রফলটা হচ্ছে, এইটার ক্ষেত্রফল হচ্ছে এ, এটার ক্ষেত্রফল হচ্ছে এ, ওদের মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে ডি এবং পরবর্তী ধ্রুবকটা হচ্ছে কে। ওকে, সো এখন যদি আমি একটা সার্কিট বানাই, নিচে হচ্ছে বিভব দ্বারা কানেক্ট করে দিচ্ছি, মানে একটা ব্যাটারি দ্বারা কানেক্ট করছি। সো এখন এইটার ধারকত্বটা কি হবে আর কি, মানে কতটুকু চার্জ হচ্ছে এই যে পাত দুইটা তারা ধারণ করতে পারবে। সো সেইটার সূত্র হচ্ছে C = KA এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। দেখো এ হচ্ছে তাদের এরিয়া, এপসাইলন নট এর মানটা তো আমরা জানি, এবং ডি হচ্ছে তাদের মাঝখানের ডিসটেন্স। এখন এই জিনিসটাকে কিন্তু এইভাবেও লেখা যায়। কেন দুইটা দাগ দিয়ে লেখা যায় এই জিনিসটাকে? কারণ দেখো এইটা যে তুমি দেখতেছো একটু হালকা সাইড ভিউ থেকে দেখতেছো, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে যে একটু সাইড ভিউ থেকে দেখতেছো। দুইটা পাত আছে, তুমি দুইটাকে হচ্ছে একটু সাইড ভিউ থেকে দেখতেছো, ঠিক আছে, এইভাবে দেখতেছো। বাট যদি তুমি এদেরকে ফ্রন্ট ভিউ থেকে দেখো, তাহলে কিন্তু জাস্ট দুইটা দাগই মনে হবে তোমার কাছে। ওইটাই এখানে দেখো, জাস্ট দুইটা দাগ দিয়ে আমি হচ্ছে এই জিনিসটাকে বুঝাইছি। আচ্ছা, এই জিনিসটাকে আরো একভাবে হচ্ছে লেখা যায়, সেটা হচ্ছে প্রথমটা একটা দাগ, পরেরটা হচ্ছে জাস্ট সি এর মতো করে একটা চিহ্ন হবে এই।
দেখো এইভাবেও এই জিনিসটাকে লেখা যায়, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে কয়েকটা কেস দেখবো, আর সূত্রটা তো আমরা দেখলাম যে সমান্তরাল পাত ধারক যদি থাকে, যদি সমান্তরাল পাত ধারক সরি যদি সমান্তরাল পাত দিয়ে যদি একটা ধারক তৈরি করা হয়, তাহলে তার ক্যাপাসিট্যান্স এর সূত্রটা হচ্ছে সি ইকুয়ালস টু কে এ এপসিলন নট ডিভাইড বাই ডি। এই সূত্রটা আমরা একটু হচ্ছে সাইডে লিখি, সি ইকুয়ালস টু কে এ এপসিলন নট ডিভাইড বাই ডি। সূত্রটা আমরা হচ্ছে একটু সাইডে লিখে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা মুছে দেই, আমরা কয়েকটা কেস দেখবো। কেস ওয়ান, এটা তো এটা সূত্র যে যদি দুইটা সমান্তরাল এমন থাকে এই, ঠিক আছে, উভয়ের ক্ষেত্রফলই হচ্ছে এ, বা ধরো এইভাবে আছে, এইভাবে আছে, তাদের ক্ষেত্রফলটা হচ্ছে উভয়ই হচ্ছে এ। ঠিক আছে, এইরকম আছে আর কি। সেটা কিন্তু এক কখনোই মনে হচ্ছে, এটা আরেকটু সুন্দর রাখতে হবে। যে দুটো সমান্তরাল পাত ধারক, এইটার ক্ষেত্রফল এ, এইটার ক্ষেত্রফল এ, পরবর্তী ধ্রুবকটা হচ্ছে কে, এবং তাদের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে ডি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, এইরকম যদি হয় তাহলে সেটা সূত্রটা হচ্ছে কে এ এপসিলন নট ডিভাইড বাই ডি, দুইটার ক্ষেত্রফল এ। কিন্তু যদি এমন হয় তাদের উভয়ের ক্ষেত্রফল সেম না, গ্রাউন্ড লেভেলটা সেম বাট উভয়ের ক্ষেত্রফলটা হচ্ছে সেম না, দেখো যদি এটার হয় হচ্ছে এ ওয়ান এবং এটা যদি হয় এ টু, মধ্যবর্তী ডিসটেন্সটা ডি, ঠিক আছে, বাট সেক্ষেত্রে সি এর সূত্রটা হচ্ছে আমার কি হবে, সি আমি কি লিখবো, একদল বলবা সি ইকুয়ালস টু কে এ ওয়ান এপসিলন নট ডিভাইড বাই ডি লিখতে লিখবা, আর একদল বলবা যে সি ইকুয়ালস টু কে এ টু এপসিলন নট ডিভাইড বাই ডি। একদল বলবা এ এর জায়গায় এ ওয়ান বসান, আর একদল বলবা এ এর জায়গায় এ টু বসাও। আসলে কোনটা হবে, আমি অ্যান্সারটা বলি, অ্যান্সারটা হবে হচ্ছে এইটা, এ টু বসাবো, এ ওয়ানটা বসাবো না। কেন এ টু বসাবো, কারণ এ টুটা হচ্ছে কমন, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে কমন, এ টুটা এ ওয়ান এর ভিতরেও আছে, এই জন্য হচ্ছে আমি এ টুটা বসাবো। কিভাবে এ ওয়ান এর ভিতরে আছে দেখো, আমি যদি একটু চিত্র আঁকি তাহলে হচ্ছে বুঝবা। এই হচ্ছে একটা ধারক, আমি আবার বলতেছি এই দুটো দাগ কিন্তু আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতেছি, মানে আমার ভিউটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এই জন্য হচ্ছে দুটো দাগ দিয়ে আমি হচ্ছে বোঝাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এইরকম না, হচ্ছে এইরকম, মানে থাকে হচ্ছে এইরকম আর কি। যাই হোক, দেখি, দেখো এইটার ক্ষেত্রফল এ ওয়ান, এটার ক্ষেত্রফল এ টু, বাট এ টুটা কিন্তু এই এ ওয়ান এর ভিতরেও আমি উঠায় নিয়ে বসাইতে পারি, তার মানে এ টুটা হচ্ছে কমন, এই দুইটার ভিতরে এ টু কমন, এই জন্য আমি হচ্ছে যখন ক্যাপাসিট্যান্স এর সূত্র লিখবো তখন হচ্ছে আমি এ টুটা হচ্ছে লিখবো, ঠিক আছে, এ ওয়ানটা লিখবো না, কারণ এ ওয়ানটা কমন না, এ টুটা হচ্ছে কমন। আশা করি বুঝতে পারছো, তাদের মধ্যে ডিসটেন্স ডি আছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। এখন হচ্ছে আমরা সেকেন্ড কেস দেখবো একটা। সেকেন্ড কেস হচ্ছে কেস টু, ওইটা তো যদি গ্রাউন্ড লেভেল সেম ছিল, যেটা কোনটা কমন আমি বুঝতে পারছি, বাট যদি এইরকম থাকে, একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে এ টু, তাদের মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে ডি, এবার কি লিখবা তুমি ক্যাপাসিট্যান্সের সূত্র, দেখো এইবার কিন্তু আর কমন এরিয়াটা বোঝা যাচ্ছে না, মানে কোনটা কোন এরিয়াটা কমন এটা কিন্তু বোঝা যাচ্ছে না এইবার, তাহলে এইবার সূত্রটা কি হবে, সি ইকুয়ালস টু কে এ ওয়ান এপসিলন নট ডিভাইড বাই ডি, নাকি সি ইকুয়ালস টু কে এ টু এপসিলন নট ডিভাইড বাই ডি, কোনটা হবে, অ্যান্সার হচ্ছে দুইটার একটা হবে না। তাহলে কি হবে, এইরকম যদি থাকে যে দুইটা গ্রাউন্ড লেভেল সেম না, বা দুইটার কোনটুকু কমন এইটা আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি হচ্ছে তাদের মুখোমুখি যতটুকু এরিয়া আছে ওই এরিয়াটুকু নিব। দেখো মুখোমুখি এরিয়া আছে কিন্তু এতটুকু, এই জন্য আমি হচ্ছে এই এরিয়াটা নিব, ঠিক আছে।
এই এরিয়া বলতে আমি এই যে পাতের এতটুকুর যে এরিয়া এবং এই পাতের এতটুকু যে এরিয়া, এই দুটো এরিয়া তো সমান, কি হবে? সো ওই এটা হচ্ছে আমি নিব। তার মানে সূত্রটা আসবে হচ্ছে সি ইকুয়ালস টু কে এ এপসিলন নট ডিভাইড বাই ডি। ঠিক আছে, এখন এটা তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে মাঝখানের যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে এই মাঝখানের ক্ষেত্রফলটা আমি নেই নাই, আমি নিচে হচ্ছে দেখো এইরকম যদি হয়, আর একটা যদি এইরকম হয়, এইরকম আছে আর কি। ঠিক আছে, দেখো এটার মুখোমুখি যে ক্ষেত্রফল এটা কিন্তু এতটুকু, আমি বলতে চাচ্ছি এই যে এতটুকু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, দেখো মুখোমুখি, তাহলে আমি ক্ষেত্র এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এ। যদি আমি না বুঝি যে দুটার ভিতরে কতটুকু কমন, তাহলে আমি হচ্ছে তাদের মুখোমুখি যেই অবস্থাটা আছে বা মুখোমুখি যেই ক্ষেত্রফলটা আছে ওই ক্ষেত্রফলটা আমি নিব। দেখো এইটা দ্বারা এইটাই বোঝাচ্ছি আর কি, যে এই এরিয়াটুকু আমি হচ্ছে নিব, এইটা এরিয়াটুকু হচ্ছে এ। সো আমার সূত্রটা আসবে হচ্ছে সি ইকুয়ালস টু কে এ এপসিলন নট ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এই কেসটা আমরা বুঝছি, দুইটা কেস দেখলাম, এখন আমরা হচ্ছে থার্ড নাম্বার কেসটা একটু দেখবো। কেস 3 দেখবো আমরা একটু। কেস 3 যদি এমন হয় যে তিনটা পাত দেয়া আছে এবং তিনটা পাত দিয়ে দুইটা ধারক আর কি তৈরি করা হয়েছে, এইটার তিনটাই হচ্ছে এ, পাতের কোনটা হচ্ছে এ, বাট প্রথম দুইটা পাত দিয়ে আমার যে ধারক হইছে, এই ক্ষেত্রে পরবর্তী ধ্রুবকটা হচ্ছে কে ওয়ান, এবং এইটার হচ্ছে তোমার পরেরটার হচ্ছে কে টু, এবং প্রথমটা এবং শেষটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, মানে আমি বলি এখানে কি হয়েছে, এখানে বলতেছে যে দুইটা পাত ধারক আছে এবং তাদের মাঝখানে একটা মাধ্যম দেয়া হলো। ঠিক আছে, সেটা যে কোনো একটা মাধ্যমের পাত হতে পারে। তাহলে দেখো মাঝখানে যদি একটা মাধ্যম দেয়া হয় একই ক্ষেত্রফলের আর কি, যে এ, এটাও এ, এটাও এ, তাহলে কিন্তু এখানে কিন্তু দুইটা ধারক তৈরি হয়ে গেছে আমার, এই একটা এবং এই একটা। যেখানে আগে ছিল হচ্ছে একটা ধারক, দুইটা পাত মিলে একটা ধারক ছিল, বাট এখন মাঝখানে একটা মাধ্যমের পাত দেওয়ার কারণে তো আমার এটা হয়ে গেছে হচ্ছে কে ওয়ান, মানে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে আর কি, ধারকটা একটা ধারকের জায়গায় এখন হয়ে গেছে দুইটা ধারক, এবং এদের মাঝখানে ডিসটেন্সটা হচ্ছে ডি। ঠিক আছে, এখন আমাকে বলছে যে ক্যাপাসিট্যান্সটা কত, সি ইকুয়ালস টু ওয়াট, এটা আমাকে বলছে। আচ্ছা, এখন দেখো পুরোটা ডি, আমি এতটুকু ধারক ধরে নিচ্ছি হচ্ছে, সরি এতটুকু ডিসটেন্স ধরে নিচ্ছি টি, এতটুকু যদি টি ধরি তাহলে কিন্তু এতটুকুর হবে হচ্ছে ডি মাইনাস টি। কেন? কারণ পুরোটা হচ্ছে ডি, আমাকে বলে দিছে। আমি লাল কালি দিয়ে যেগুলা মানে লিখছি সেগুলা হচ্ছে মানে আমাকে বলে দেয় নাই, আমি নিজে হচ্ছে ধরে নিছি আর কি। জাস্ট কালো কালি দিয়ে যেগুলো লেখা এগুলোই হচ্ছে বলে দিছে। আশা করি এই কেসটা বোঝা গেছে আর কি। মানে দুইটা পাত ধারক আছে, আমাকে বলছে যে মাঝখানে একটা মাধ্যম দেয়া আছে আর কি, বা এইভাবে বলা যায় যে দুইটা পাত ধারক আছে, মাঝখানে হচ্ছে দুইটা মাধ্যম দেয়া আছে। ঠিক আছে, মাঝখানে দুইটা মাধ্যম দিয়ে মানে আরেকটা নতুন ধারক আর কি তৈরি করা হয়েছে, এইভাবে বলা যেতে পারে। যেমন এইখানে হচ্ছে বলছে যে দুটি সমান্তরাল পাত ধারকের মাঝে কে ওয়ান ও কে টু পরবর্তী ধ্রুবক বিশিষ্ট দুটি মাধ্যম আছে। ঠিক আছে, এইভাবে বলতে পারে আমাকে যে দুইটা সমান্তরাল পাত ধারক আছে, এই যে কালো দুইটা, এবং এদের মাঝখানে কে ওয়ান কে ওয়ান ও কে টু ধ্রুবক বিশিষ্ট দুইটা মাধ্যম দেয়া আছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই জিনিসটাই হবে আর কি আলটিমেটলি। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পারতেছি। সো এইখানে আমার সিটা কত, সি দেখো প্রথম ধারকের ক্ষেত্রে, আচ্ছা এইটাকে আমি একটু সুন্দর করে রাখি। এই যে কি হচ্ছে অবস্থা, প্রথমটা হচ্ছে সি ওয়ান ধারকত্ব, পরেরটা হচ্ছে সি টু। সো সি ওয়ানটা আমি একটু লিখি, সি ওয়ান হচ্ছে কে, দেখো এ, সরি কে ওয়ান হবে যেহেতু প্রথমটার ক্ষেত্রে কে ওয়ান এ এপসাইলন নট ডিভাইডেড বাই টি, এবং সি টু টা হবে হচ্ছে কে টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই, দেখো ডিসটেন্স হচ্ছে ডি মাইনাস টি, ডি মাইনাস টি। আচ্ছা, এই সিনারিওটা আমি একটু লিখি, দুটি সমান্তরাল পাত ধারকের মাঝে, বাম পাশে লিখি আর কি, দুটি সমান লিখবো। আচ্ছা এখানে লিখি, কেসটা হচ্ছে দুটি সমান্তরাল তোরাল
পাত ধারকের মাঝে K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট দুটি মাধ্যম আছে। K2 পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি মাধ্যম আছে। ফাইন, এই হচ্ছে আমার অবস্থা। ঠিক আছে, এই বাম পাশের সিনারিওটা তোমরা হচ্ছে এই লেখাটা পড়লে বুঝতে পারবা যে দুটি সমান্তরাল তাপ ধারকের মাঝে K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি মাধ্যম আছে। আচ্ছা, সো এইরকম হলে C1 আর C2, এখন আমার হচ্ছে সি ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। আচ্ছা দেখো, দুটো সমান, আমি আরেকটু লিখতে হবে আমার এই পাশে। দেখো দুইটা সমান, মানে দুইটা যদি ধারক যদি পরস্পর সিরিজে থাকে, তাহলে এই ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্টের সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 যদি সিরিজে থাকে। আর যদি সমান্তরালে থাকে তারা, তাহলে সূত্রটা হবে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট C1 প্লাস C2। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এইটাকে যদি ধরি C1 এবং এইটাকে যদি ধরি হচ্ছে C2। দেখো তোমরা কিন্তু এই দুটো জিনিস থেকে কিন্তু একটা জিনিস তোমরা কম্পেয়ার করতে পারতেছো আশা করি আমি, যে আমাদের সার্কিটে কিন্তু পুরো উল্টা ছিল। সমান্তরাল সিরিজে থাকলে হচ্ছে এইটা হতো, সমান্তরালে থাকলে হচ্ছে এই এই ফর্মুলা হচ্ছে আমরা লিখতাম। কিন্তু আমার ধারকের ক্ষেত্রে এই জিনিসটা টোটালি হচ্ছে তার ডিফারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ, যদি ধারক, দুটো ধারক যদি সিরিজে থাকে আর যদি সমান্তরালে থাকে, তাহলে হচ্ছে সমান্তরাল থাকলে হচ্ছে আমার এই ফর্মেটে হবে সূত্র, আর সিরিজে হলে এই ফর্মেটে হবে সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আর কি। আমি এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে, আমরা সার্কিটের যেই সূত্র দেখছি আর ইকুইভ্যালেন্ট বা মানে কি বলে তুল্যরোধ বের করার যে সূত্র দেখছি তার হবে উল্টা। ওইখানে সিরিজে থাকলে যেই ফর্মেটের সূত্র লিখতাম, এইখানে সমান্তরালে থাকলে ওই ফর্মেটের সূত্র লিখবো। ওইখানে সমান্তরালে থাকলে যেই ফর্মেটের সূত্র লিখতাম, এইখানে সিরিজে থাকলে ওই ফর্মেটে হচ্ছে সূত্র লিখবো। আশা করি একটু বুঝছো। ঠিক আছে, তো এটা আমি হচ্ছে মুছে দিচ্ছি। এবং এইখানে দেখো C1 আর C2 এর মানটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন এই দুইটা হচ্ছে মানে লিখছি আর কি ডান পাশে, এই দুইটা হচ্ছে আছে হচ্ছে সিরিজে। তাহলে কি হবে, সমান্তরালের সূত্র হবে 1 ডিভাইড বাই সি ইকুইভ্যালেন্ট, মানে রোধের ক্ষেত্রে যেই সমান্তরালের ফর্মেটের সূত্র লিখতাম ওইটা হচ্ছে এখন লিখবো 1 ডিভাইডেড বাই C1 প্লাস 1 ডিভাইড বাই C2। সো অ্যাকচুয়ালি আসা হচ্ছে C1 ইনটু C2, উপরে আসবে হচ্ছে C1 প্লাস C2। সো যেহেতু 1 বাই সি ইকুইভ্যালেন্ট এইটা, সো সি ইকুইভ্যালেন্ট হচ্ছে উল্টা যাবে, সি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে C1 ইনটু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এখন এইখানে যদি C1 আর C2 এর তুমি মান বসায় দাও, তাহলে যেটা আসবে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমি মান, মানে আমি কোনো কি বলে কোনো সূত্র বের করতেছি না, আমি জাস্ট বুঝতেছি যে কিভাবে ম্যাথ গুলো সলভ করতে হয়। ঠিক আছে, সো আমার সূত্র মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমি ফরম্যাটটা মানে কি বলে প্রসিডিউরটা জাস্ট আর কি বুঝবো যে কিভাবে ম্যাথ গুলো সলভ করতে হয়। ঠিক আছে, আশা করি এই কেস 3টা হচ্ছে তোমরা মানে বুঝছো আর কি। বুঝছি। আচ্ছা, এখন আমি হচ্ছে পরের ফরম্যাট যাব, সেটা হচ্ছে কেস 4। কেস 4 সেটা আছে হচ্ছে উম, এইভাবে। এভাবে আছে, এবং এই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এবং এই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এবং হচ্ছে মাঝখানে দুইটা মাধ্যম দ্বারা হচ্ছে ডিভাইড করা আছে K1 আর এটা হচ্ছে K2। ওকে, এবং তাদের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। ঠিক আছে, আচ্ছা তো এটা বুঝছো, এটা কি বলছে, এটা হচ্ছে দুইটা পাত আছে বা তাদের মাঝখানে, মানে যাতে তারা কি বলে ভার্টিক্যালি ডিভাইড হয়, এইভাবে হচ্ছে দুইটা মাধ্যম দিয়ে তাদেরকে ভাগ করা আছে। প্রথম মাধ্যমটা হচ্ছে K1 এবং পরের মাধ্যমটা হচ্ছে K2। মানে দুইটা, আচ্ছা দুইটা পাত ছিল এরকম, এবং আমি হচ্ছে এইভাবে হচ্ছে তাদেরকে ডিভাইড করে দিছি। উপরে একটা মাধ্যম দিছি, নিচে একটা মাধ্যম দিছি। উপরের মাধ্যমের পরবর্তী ধ্রুবকটা হচ্ছে K1, নিচের মাধ্যমে পরবর্তী ধ্রুবকটা হচ্ছে K2। এখন আমাকে বলছে যে এর ক্ষেত্রফলটা হচ্ছে প্রথম পাতের A, পরের পাতেরও হচ্ছে A। এখন আমাকে বলছে যে এখানে সি ইকুইভ্যালেন্টটা বের করো। ঠিক আছে, আশা করি আমি সিনারিওটা বুঝতে পারতেছি আর কি। আগেরবার মতো তোমরা নিজেদের মতো করে বাংলা হচ্ছে লিখতে পারো যে
দুইটা সমান্তরাল পাত আছে এবং তাদের মাঝখানে হচ্ছে কি বলে তাদের আহ মাঝখানে দুইটা পাতে ভাগ মানে দুইটা কি বলে K1 এবং K2 পরবর্তী মাধ্যমে K2 পরবর্তী ধ্রুবকের দুইটা মাধ্যম দ্বারা তাদের মাঝখান বরাবর ভাগ করা আছে আর কি। ঠিক আছে, আগের বার ভাগ করছিলাম হচ্ছে মানে কি বলে এই দিকে মানে ডান পাশে এবং বাম পাশে, এইবার ভাগ করতেছি উপরে এবং নিচে। এখন কি হবে সূত্রটা, সি ইকুইভ্যালেন্টের সূত্রটা আমার কি হবে? এইটা সি ইকুইভ্যালেন্ট সূত্র কি হবে এইটা জানার আগে আমার আগে বুঝতে হবে যে আমি এই দুইটা আছে কিভাবে। মানে এই যে দুইটা দেখো দুইটা কিন্তু ধারক হয়ে গেছে এখন, এই একটা এবং এই একটা। তাহলে এইটার দেখো যদি আমরা যদি এইভাবে লিখতে চাই, আচ্ছা এইভাবে লেখার আগে আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে দেখো পুরোটা হচ্ছে এ, ঠিক আছে, পুরোটা যদি এ হয় তাহলে আমার এতটুকু কিন্তু A/2 হবে ক্ষেত্রফল, এবং এতটুকু ক্ষেত্রফল হবে A/2 যেহেতু মাঝখান বরাবর ভাগ করা আছে। আচ্ছা তাহলে আমার এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এই একটা একটা দেখো বুঝো কিনা, প্রথমটা হচ্ছে C1 এবং পরেরটা হচ্ছে C2। দেখো দুটো সমান্তরালে আছে আর কি। ঠিক আছে, C1 এবং C2। এখন এইটার সূত্রটা কি হবে? C1 এর আমি লিখি K1 এরিয়া কিন্তু এ হবে না, এরিয়া হবে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে A/2। দেখো A/2 কে এ এপসাইলন নট ইনটু ডি। যেহেতু দুইটার মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে মানে এই প্রথমটার ক্ষেত্রে দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে ডি। ঠিক আছে, এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এর জায়গায় A/2 কেন বসাইছি, কারণ দেখো এতটুকু এরিয়া হচ্ছে A/2, এই জন্য C1 এর সূত্রটা আসছে হচ্ছে এইটা। C2 একটা হবে হচ্ছে K2, দেখো C2 এর ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলটা হবে হচ্ছে A/2, দুইটা পাতের ক্ষেত্রফল আর কি, A/2 ইনটু এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। এইবারও হচ্ছে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আশা করি বুঝতে পারতেছো আর কি তোমরা, মানে হচ্ছে দুইটা মাধ্যম দ্বারা হচ্ছে ভাগ করা আছে এদেরকে।